আসসালামু আলাইকুম সবাইকে হাসিব টিটেল পক্ষ থেকে আবারও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্তের 10টা সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে, যেগুলো বিগত বোর্ডেও আসছে এবং 2022 সালেও যারা পরীক্ষা দেবা তাদের জন্য অবশ্যই অনেক অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা এর আগে সূত্রের ভিডিও এবং সিকিউ দুইটা নিয়ে আলোচনা করেছি। আজকে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ 10টা এমসিকিউ নিয়ে আলোচনা করব। দেখো, আমরা প্রত্যেকটা অধ্যায় আলোচনা করার পর অবশ্যই সিকিউ এবং এমসিকিউ দিয়ে দেওয়া হচ্ছে। তোমরা কষ্ট করে আমাদের ভিডিওগুলো ব্যাগে গিয়ে একটু দেখবা। ঠিক আছে, চলো শুরু করি। দেখো, প্রথমেই বলছিল 1 নাম্বার এমসিকিউ ছিল যে মূলধন বাজেটিং কোন ধরনের প্রক্রিয়া। এটা ক নাম্বারে আসতে পারে, এই জন্য আমি কোনো এগুলোর অপশন দিই না, আর আমি বেশিরভাগ এমসিকিউর অপশন দেই না। তোমরা একটু চেষ্টা করবা যে অপশন ছাড়া এমসিকিউগুলো পড়ার জন্য। এতে কী হবে, তোমাদের পরীক্ষায় কখনো কনফিউজ সৃষ্টি হবে না। ঠিক আছে, পরীক্ষায় কনফিউজটা দূর করার জন্য অবশ্যই তোমাকে 100% তুমি এমসিকিউগুলাই পড়বা অপশন ছাড়া। ঠিক আছে, দেখো প্রথম ছিল কি, মূলধন বাজেটিং কোন ধরনের প্রক্রিয়া। মূলধন বাজেটিং একটা হচ্ছে মূল্যায়ন প্রক্রিয়া। বললাম কি বললাম, আবার শোনো, মূলধন বাজেটিং একটা মূল্যায়ন প্রক্রিয়া। কারণ মূলধন বাজেটিংয়ের মাধ্যমেই নির্ণয় করা হয় যে আমি কোন প্রকল্প গ্রহণ করব, কোন প্রকল্প গ্রহণ করব না, কোন প্রকল্পে আমি বিনিয়োগ করব, কোন প্রকল্পে আমি বিনিয়োগ করব না। এই জন্য এটাকে একটা মূল্যায়ন প্রক্রিয়া বলে। আশা করি ক্লিয়ার। অ্যান্ড সেকেন্ড কোশ্চেনটা ছিল যে স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য বিনিয়োগ সিদ্ধান্তকে কি বলা হয়। দেখো, স্থায়ী সম্পত্তি, যখন তুমি স্থায়ী সম্পত্তি অনেক টাকা মূল্যের হয়ে থাকে, স্থায়ী সম্পত্তিকে কম মূল্যের হয় না, জেনারেলি অনেক মূল্যের কিনতে হয়। তো আসলেই একটা স্থায়ী সম্পত্তি যখন আমি ক্রয় করব, সেটা কোন ধরনের সিদ্ধান্ত নিই আমি, এটা যেহেতু এটা মূলধন বাজেটিং, এর আগে আমি বললাম এটা মূলধন বাজেটিং, অর্থাৎ স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য বিনিয়োগ সিদ্ধান্তকে কী বলা হয়, মূলধন বাজেটিং বলা হয়। ঠিক আছে, আমি অপশন এগুলো আসলে তোমাদের বারবারই বলতেছি যে কোনো এমসিকিউ তোমরা অপশন দিয়ে পড়বা না, অপশন ছাড়া পড়ার চেষ্টা করবা। দেখো, অর্থের সমূল্য বিবেচনা করা হয় মানে কোন কোন পদ্ধতিতে। এখানে আইআরআর আছে, এনপিভি আছে, এআর আছে। এআরআর কখনোই অর্থের সমূল্য বিবেচনা করে না, কারণ এআরআর অর্থ হচ্ছে গড় মুনাফার হার। তো গড় মুনাফা কি, তোমার প্রত্যেক বছরে যে নিট মুনাফা আসবে, ওই মুনাফাটাকে আমি গড় মুনাফারে রূপান্তরিত করব। তো এটা কখনোই অর্থের সমূল্য বিবেচনা করবে না। বাকি আইআরআর এবং এনপিভি অবশ্যই অর্থের সমূল্যকে বিবেচনা করবে। ঠিক আছে, 4 নাম্বার এমসিকিউটা ছিল কোনো প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ 50,000 টাকা। ভালো করে শোনো, 4 বছরে প্রাপ্ত নগদ প্রবাহের বর্তমান মূল্য 60,000 টাকা। অর্থাৎ আমি বর্তমান মূল্য আমার যে প্রবাহের যে 4 বছরের মূল্যটা দেওয়া আছে এবং প্রাথমিক বিনিয়োগ দেওয়া আছে, তাহলে প্রকল্পের নিট বর্তমান মূল্য কত। তাহলে এটা কিন্তু আমরা একটা সূত্র জানি। কি সূত্র? অর্থাৎ এই যে 4 বছরের প্রাপ্ত নগদ প্রবাহ থেকে আমি এই 50,000 টাকা বাদ দিব। ঠিক আছে, কারণ এটাতে মানটা দেওয়া আছে CFT 1 + K/4 - CF0, এটা হলো সূত্র। ঠিক আছে, তত বড় সূত্র মনে রাখার দরকার নাই। যদি এই প্যাটার্নটা এমসিকিউ থাকে তাহলে এর মান কত, 60,000। তো 60,000 আমি লিখলাম, 60,000 থেকে CF0 মান কত, 50,000। 50,000 আমি মাইনাস করে দিব। তাহলে 50,000 মাইনাস করলে কত হবে, 10,000। তার অ্যান্সার কত হবে, 10,000। তাহলে প্রকল্পের নিট বর্তমান মূল্য হবে 10,000। তুমি শর্টকাট মনে রাখবা যে প্রাথমিক যে 4 বছরের প্রাপ্ত নগদ প্রবাহ থেকে তুমি প্রাথমিক বিনিয়োগ যদি বাদ দাও, তাহলে আমি বর্তমান মূল্য পাবো। এটার অ্যান্সার 10,000। দেখো, তারপর 5 নাম্বার এমসিকিউ ছিল মেঘনা কোম্পানি প্রকল্পের গড় উপার্জন হার 20%। গড় বিনিয়োগ কত, 4 লক্ষ টাকা হলে প্রকল্পের গড় মুনাফা কত। একটা জিনিস দেখো, গড় উপার্জন হার এটা সবসময় আমরা জেনারেলি নিট মুনাফা যে থাকে তার উপরে করি, কিন্তু এখানে কোনো নিট মুনাফার উপরে করা ছাড়া আরেকটা হচ্ছে গড় বিনিয়োগের উপরে করি। তো এখানে গড় বিনিয়োগ দেওয়া আছে, আমরা গড় বিনিয়োগের সরাসরি 20% করব, অর্থাৎ 4 লাখের 20% করব। আমি এর আগে বলছিলাম যে তোমরা অধিকাংশ সময় ট্রাই করবা এই এমসিকিউগুলা ক্যালকুলেটর ছাড়া করার জন্য, কারণ তোমরা অবশ্যই অ্যাডমিশন টেস্ট দিবা এবং সবাই লক্ষ্য একটাই, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিবা, জগন্নাথে পরীক্ষা দিবা, জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা। তো এই পরীক্ষাগুলোকে কেন্দ্র করে অবশ্যই তোমরা কী করবা, এমসিকিউগুলো ক্যালকুলেটর ছাড়া করবা। ঠিক আছে, দেখো ক্যালকুলেটর ছাড়া কীভাবে করি। 4 লাখ ইন্টু উপরে 20, নিচে কত, 100, পার্সেন্ট সারি লিখছি, 0 0 যে কটা কাটা যায় যাবে। ঠিক আছে,
এখানে আছে কত 40,000, তো 40,000কে কী করব 2 দিয়ে গুণ করব, তাহলে কত হবে 80,000। তাহলে গড় উপার্জন হার কত 80,000 টাকা। ক্লিয়ার? দেখো আমাদের 6 নম্বর এমসিকিউটা ছিল হচ্ছে মূলধন বাজেটিংয়ের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য পদ্ধতি কোনটি। ভালো করে শোনো, মূলধন বাজেটিংয়ের সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি যদি বলা হয় সেটা হচ্ছে এনপিভি, অর্থাৎ নিট প্রেজেন্ট ভ্যালু, নিট বর্তমান মূল্য নির্ণয়ের পদ্ধতি হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি। এটা হলো 6 নম্বরের এমসিকিউ। সাথে দেখো মূলধন বাজেটিংয়ের বাট্টাকৃত কৌশল হলো, বাট্টাকৃত অবাট্টাকৃত পদ্ধতি নিয়ে আমি প্রথম সূত্র ভিডিওতেই বলে দিয়েছিলাম যে বাট্টাকৃত পদ্ধতি আছে 2টা, অবাট্টাকৃত হচ্ছে 2টা। বাট্টাকৃত পদ্ধতি হচ্ছে নিট বর্তমান মূল্য পদ্ধতি আর অভ্যন্তরীণ আয়ের হার পদ্ধতি, এই 2টাকে বলা হয় বাট্টাকৃত পদ্ধতি, আর বাকি 2টা অবাট্টাকৃত পদ্ধতি। ওকে, এখন 8 নাম্বারটা দেখো, একটি বিনিয়োগ ক্ষেত্রে 2,40,000 টাকা বিনিয়োগ করে আগামী 5 বছরে প্রতি বছর 60,000 টাকা করে পাওয়া যাবে, এক্ষেত্রে পরিশোধকাল কত হবে? দেখো আমি একটা প্রকল্পে বিনিয়োগ করছি 2,40,000 টাকা এবং প্রতি বছর পাবো আমি কত 60,000 টাকা করে। আমি তোমাদের বলছি যে যদি কোনো প্রশ্নের পরিশোধকাল চায়, অর্থাৎ পিবিপি পে ব্যাক পিরিয়ড চায়, এবং নগদান্ত প্রবাহ যদি সেম হয়, তাহলে এই টাকাকে এটা দিয়ে ভাগ করবো, অর্থাৎ 2,40,000কে যদি আমি 60 দিয়ে ভাগ করি তাহলে আস্তে আস্তে কত 4 বছর। ঠিক আছে, এগুলো ইজিভাবে এইভাবে বের করবো তোমরা। 9 নম্বর এমসিকিউটা ছিল হচ্ছে প্রকল্প মূল্যায়নে গ্রহণযোগ্য মানদণ্ড কোনটি। প্রকল্প মূল্যায়নে অর্থাৎ তুমি যখন মূলধন বাজেটিং করবা তখন সবচেয়ে গ্রহণযোগ্য মানদণ্ড, আমি এটার উত্তর কিন্তু 6 নম্বরে আমি দিয়েছি। দেখো এটা হবে এনপিভি, কারণ মূলধন বাজেটিংয়ের গ্রহণযোগ্য মানদণ্ড সর্বাপেক্ষা গ্রহণযোগ্য, সবার নিকট গ্রহণীয়, এরকম বললে এটা এনপিভি হবে। এরপর দেখো 10 নম্বর গাণিতিক বিবেচনায়, গাণিতিকভাবে, গাণিতিক মানে কি বিশাল বড় অঙ্ক করব, তো গাণিতিক বিবেচনায় কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত। তো গাণিতিক বিবেচনার কথা বললে, গাণিতিক বিবেচনার কথাও বললে সেটা হবে কি এনপিভি, যেটার সর্বাধিক। যদি কি গাণিতিক বিবেচনায় কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত সেটা হবে কি এনপিভি, যার সর্বাধিক হবে সে প্রকল্প আমি গ্রহণ করব। তাহলে দেখো এনপিভি থেকে বেশিরভাগ এমসিকিউগুলো ইম্পর্টেন্ট, সো এনপিভি খুব ভালো করে পড়বা। দেখো আমাদের কথাগুলো একটু ভালো করে শোনো তোমরা। আমরা প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা অধ্যায়ে আমরা ট্রাই করি যে বেস্ট যে এমসিকিউগুলো হয় 10টা করে দেওয়ার প্রত্যেকটা অধ্যায়ের। আমরা এর আগে 6ষ্ঠ অধ্যায় দিয়ে দিছি তোমাদের দীর্ঘমেয়াদী অধ্যয়ন, আজকে আমরা তোমাদের 8ম অধ্যায় দিয়ে দিলাম। এরপরে অবশ্যই তোমাদের ঝুঁকি অধ্যায়টা দিব, অর্থাৎ এর সামনের অধ্যায়টা দিব। ঠিক আছে, তোমরা যদি আমাদের সিকিউ এবং এমসিকিউর ভিডিওগুলো দেখো, আশা করি যে 2022 সালে যারা ইন্টার পরীক্ষা দিচ্ছ তাদের কোনো প্রবলেম হওয়ার কথা নয়, বিশেষ করে এমসিকিউতে। ঠিক আছে, ওই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো।